আমি একটু দীপ্তিমান বাবু আপনার কাছে আসব, যে একটা সন্দেহ ছিল, কিন্তু আলটিমেটলি মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক, সেটাকে সামনে রেখে গণতান্ত্রিক ডক্টর ইউনূস, গণতান্ত্রিক হোসেন ফারুকি, গণতান্ত্রিক শিবির, তারা সবাই মিলে আজকে একটা করছে এবং হচ্ছে বাঙালি আনার একটা নিদর্শন দেখা যাচ্ছে। এই সমস্ত মিলিয়ে আজকের দিনটা খুব দেখতে পাচ্ছি এত খবর, কোনটা ছেড়ে কোনটা দেখে, তাই আপনার কাছে বললাম যে কিভাবে দেখছেন আজকের দিনটাকে। ইঞ্জিনিয়ার সুজিত দা, ও সরি, আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি সাংবাদিক। আমি ইঞ্জিনিয়ার শব্দটা কেন বললাম, যারা বলছে গণতান্ত্রিক, সেখানে গণতন্ত্রটা কি দিয়ে হবে? নির্বাচনের মধ্য দিয়ে তো। আমি আপনাকে প্রথম দিন থেকে বলছি, আপনিও যেরকম ইঞ্জিনিয়ার নন, বাংলাদেশেও সেরকম গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নেই, ওখানে দখলদারিত্ব চলছে। এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনাটা। এই যে মেটিকুলাসলি ডিজাইন, ইউরোপের যারা উন্নত দেশ, আমি আগের দিন আপনার চ্যানেলে বলেছি যে আগে আমাদের এই যে যারা উন্নত দেশগুলো, তারা এক একজনকে একটা নোবেল দিয়ে দিল এবং সেই ব্যক্তিটি আমার বিশ্বাসযোগ্য হয়ে গেল। তিনি অর্থনীতিবিদ, কিন্তু নোবেল পেলেন শান্তিতে। অর্থাৎ আপনাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় পুরস্কারটা দিয়ে দিই তাহলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি বেসিক্যালি সাংবাদিক। তো এই ঘটনাগুলো এটা তৈরি করছে। আর ভারতবর্ষ বিগত ধরুন প্রায় এক দশকেরও, আরে সরি, এক শতকেরও, মানে এক শতকের কাছাকাছি সময় ধরে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, ভারতবর্ষ বলুন, কি বলে বাংলাদেশ বলুন, এই গোটা এলাকাটাতে যদি কোনো কারো যদি রাইটস যদি হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা হিন্দুদের হয়েছে, পার্সেন্টেজ হিন্দুদের কমেছে। এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। যতক্ষণ এই বাস্তবতাটাকে মেনে না নেবেন, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে। আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি, আমরা সমস্ত কিছুর জন্যই আমরা অনেক কিছু আমরা ভাবতে পারি যে বাংলাদেশে কেন এটা হচ্ছে। আর বাংলাদেশ থেকে, বাংলাদেশের মধ্য দিয়ে যারা এটা করছে, তাদের মূলত দুটো উদ্দেশ্য আছে, এটা আপনাদের খুব পরিষ্কারভাবে বুঝে নিন। চীন থেকে যে ব্যবসাটা সরে আসছে, বিগত কিছুদিনের মধ্যে যে ব্যবসাটা সরে আসছে, সেটা যেন ভারতবর্ষকে স্পর্শ না করতে পারে, তার জন্য ভারতবর্ষের অর্থনীতিকে মানে একেবারে দুর্বল করে দেওয়ার জন্য চাপাই নবাবগঞ্জ, যেটা ভারতবর্ষে মানে এই বাংলার এই জাল টাকার আমদানির একটা মোক্ষম জায়গা, এখানে হাব হাব বলা যায়। তার মানে তিন দিক দিয়ে করা হচ্ছে, একটা অর্থনৈতিক দিক, একটা সামাজিক এই স্থিরতার দিক, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সাংস্কৃতিক দিক। আমি বারবার করে আপনার এই চ্যানেলে এই তিনটে জিনিস বলছি, কোথায় যেন আমরা সাংস্কৃতিক জায়গাটা, এথেনিক জায়গাটা আমরা যেন কোথায় হারিয়ে ফেলছি, কালচারাল এবং এথেনিক। এবার আপনাকে একটা সুন্দর ম্যাপ এঁকে দিচ্ছি, দেখুন এই গন্ডগোলটা চলে গেছে আপ টু পাকুড়, মানে ঝাড়খণ্ড, ঠিক আছে? ওই পাকুড়ের থেকে পাথর যাচ্ছে চিপস হয়ে বাংলাদেশে। আপনি ফলো করুন, ওইখানেও কিন্তু একই রকমের গন্ডগোল। অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা, এটা একটা নেক্সাস দীর্ঘদিন যাবত তৈরি করা হয়েছে। এই বাস্তবতাটাকে আপনাকে বুঝতে হবে। আমরা আলোচনা করছি, আমরা ভারতবর্ষের কথা বলছি। স্পেসিফিক যদি দীপ্তিমান বাবুকে বলি, আপনি কি এটার উত্তর দেবেন? ধরুন এই যে ওখানকার যে খাদানগুলো আর কি আছে, পাথরকুচি, যেটা নিয়ে দেখা গেছে ওখানে আদিবাসীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে এটা নিয়ে, এবং অধিকাংশ মানে এই খাদানগুলোর মেশিনের মালিক কারা সেটাও আপনি হয়তো জানেন, আমি আর বলতে চাইছি না কারা বা কোন সম্প্রদায়ের ওখান থেকে আসছে, এবং বালি এবং হচ্ছে এই গরু পাচার, এই সিন্ডিকেটের এই মাথারা কি এই জায়গায় খুব অ্যাক্টিভ? এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বা বর্ডার সিল হয়ে যাওয়ার পরও কিন্তু এই জিনিসটা যাচ্ছে, এগুলো কিভাবে সম্ভব? আমার তো মাথায় ঢুকছে না। আপনি ভাবছেন কিভাবে সম্ভব? বিগত 7-8 বছর যাবত এই একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আমি আপনাকে বলছি কিভাবে হয়, আমি ছিটমহলের আন্দোলনের মধ্য দিয়ে বলছি। আপনি কি জানেন যে যখন বাংলাদেশে এই ছিটমহলগুলো ছিল, তখন বাংলাদেশে যে ফেন্সিডিল যাতায়াত করত,
এর মূল স্টোরেজের জায়গা ছিল এনক্লেভ গুলো, যেখানে কোনো মানে আইনানুগ ভাবে যেখানে অ্যাক্সেসের জায়গা ছিল না। আপনাকে বলছি এই বসতিগুলো কিভাবে গড়ে ওঠে। বিগত 4 বছর, 4.5 বছর, 5 বছর আগে জয়ী সেতু হয়েছে, যেটা হলদিবাড়ি আর মেখলিগঞ্জের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। আপনি জানেন কি সেই জয়ী সেতুর দুপাশে অন্তত পক্ষে কয়েক হাজার মানুষ নতুন করে এসে বসতি স্থাপন করেছে। যারা বসতি স্থাপন করেছে এই লোকগুলোর আইডেন্টিফিকেশন কি সরকার করেছে? করেনি। কারণ ওই তিস্তা দিয়ে 4 কিলোমিটার গেলে পরে তারা বাংলাদেশে ঢুকে যাবে। এই বাস্তবতাটাকে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা যেটাকে অনেকগুলো আমি আবারও আপনার কাছে আসবো। এখানেই অমিতাভদা প্রশ্ন, নিঃসন্দেহে আপনি বলতেই পারেন যে এই যে ক্রমাগত ড্রপ হওয়া, এটা কিন্তু একটা মনস্তত্ত্বের মধ্যে ঢুকে গেছে। অনেক হিন্দু, আমি যদি দেখাই তাহলে আর আলোচনার সুযোগ পাবো না। রিকের প্রতিবেদন দেখতে পাচ্ছি, দোকানপাট ভাঙচুর, তোকে আমি করে খেতে দেব না। এবং যে কথা অডিওতে এসছে, একটা অডিওকে তো ফেলতে হলো, তার স্ত্রী সম্পর্কে বলছে কোনো একজন। আবার বাংলাদেশের ন্যারেটিভে অনেকে আসছে, মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা বলছেন দাড়ি টুপি পরিয়ে এটাকে করানো হচ্ছে। কে করছে না? ইঙ্গিত ভারতের দিকে। তো এই যে একটা গভীরতর এটা তো স্বাভাবিকভাবে একটা বদ্ধভূমি হচ্ছে। আপনি কি এই লড়াইটা টলারেন্স, মানে যেটা হিন্দু ধর্মের বিরাট টলারেন্স দিয়ে জিতবেন, এটা নাকি প্রশাসন একেবারে শক্ত হাতে, শক্ত মানে রিয়েল টার্মসে শক্ত হাতে, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে আবেদনটা রাখলেন, এই আবেদন নিয়ে সত্যি কেউ না, এটা খুব ভালো লাগে, কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়েও কেউ এই ধরনের যদি আবেদন রাখে, তাহলে কি টলারেন্স দিয়ে এটা সম্ভব? না না, অনেকে বলে হিন্দু ধর্ম যেহেতু টলারেন্ট। না না, হিন্দু ধর্ম টলারেন্ট, গভর্নমেন্ট টলারেন্ট তো বলা হয়নি। গভর্নমেন্ট তো জিরো টলারেন্ট টু ক্রাইম, জিরো টলারেন্ট টু অ্যাকশন। আজকে অত্যন্ত দুঃখজনকভাবে যেটা আমি বলতে চাইছি, আমাদের দেশের রাজনীতিটাই ভেঙে গেছে দুটো ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে। এখন পশ্চিমবাংলায় বেশি করে ভেঙেছে 70-30। তাহলে যে 70 সে তো 70-কে পাওয়ার আকাঙ্ক্ষা করছে, আর যার 30 আছে সে 30টাকে একেবারে সম্পূর্ণ বজায় রাখার চেষ্টা করছে। না এইটা কি মানে ধরুন আমি যদি একটু, আপনি রাজনীতির লোক বলে এই প্রশ্নটা করার লোভ সামলাতে পারছি না। বলুন যে 30% ভোটে কি 70% জেতা যায়? দেখুন, ডেফিনেটলি নট। যেটাই হচ্ছে আসামের সাথে বেঙ্গলের ফারাক, যেটাই হচ্ছে বেঙ্গলের সাথে সারা ভারতের ফারাক। শুনুন, আমি একটা কথা আপনাকে, আমি 1 মিনিটের বেশি নেব না। যে সতীদাহ প্রথা রদ হয়েছিল সেটা কি ইংরেজ করেছিল? ইংরেজি করিয়েছিল, আইন এনেছিল থ্রু রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন প্রণয়ন করেছিল ইংরেজ শাসকই করেছিল। কার মাধ্যমে করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে। আমি ওনার কথাকে আমি র্যাটিফাই করছি। একজন মুসলিম নেই আপনি মুসলিমদের জন্য কাঁদছেন, এটা কুমিরের কান্নাও নয়। এবং সেটা যখন তার বিরোধী আছে তারা নিচ্ছে। পশ্চিমবাংলা হচ্ছে এমন একটা ভূমি, দেখুন চিত্তরঞ্জন পার্কে আপনি মন্দির লাগো, আমি তো গেছি ওখানে, ওই বাজারের লোকেরাই ওই মন্দিরটা করেছে। আজকে মন্দিরের জন্য বাজার রাখতে দিচ্ছে না। আচ্ছা, আরও পিছনে গভীর ষড়যন্ত্র আছে। তাহলে আপনি ভারতবর্ষে কতজন লোক নিরামিষাশী? আপনি দেখুন, ইন্টারনেট চেক করুন, 27% লোক, বাকি 73% লোক হচ্ছে আমিষাশী, তারা আমিষ খায়। তাহলে কালকে যদি নাগাল্যান্ডের কেউ প্রধানমন্ত্রী হয়ে তার দল যদি ভারতের রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কি আপনি কুকুরের মাংস খাবেন? আমি একদম সরাসরি এই প্রশ্ন করছি। এই যে হেজিমনি, কালচারাল ইনভেশন, এটা একটা ভয়ঙ্কর জায়গা। এবং সেটা রোখার জন্য যে পদ্ধতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার দলের নেওয়ার দরকার ছিল, তাদের সেই তো পলিটিক্যাল। দেখুন, তার একটা অ্যান্টিথিসিসে ক্ষমতা এসছে। আমরা তো ছিলাম 11 বছর তৃণমূল কংগ্রেসের সাথে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি, ইট ওয়াজ পিপলস মুভমেন্ট। যদি পিপলস মুভমেন্ট না হতো তাহলে তিনি কৃষি জমি বাঁচাও কমিটি, বাংলা বাঁচাও ফ্রন্ট, সন্ত্রাস বিরোধী নাগরিক মঞ্চ উনি করতেন না। শুনে নিন, যেহেতু আলোচনাটা একটু অন্যরকম বিষয় রয়েছে, আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরীক্ষা দিয়েছেন, 11-তে দিয়েছেন, 14-য় দিয়েছেন, 16-য় দিয়েছেন, 19-এ দিয়েছেন, ক্ষমতা এসে গেলে 24-এ দিয়েছেন। ডক্টর ইউনূস এরা তো কোনো মানে ছেড়ে দেবো কি করে? উনি যেভাবে আর কি দেশ চালাচ্ছেন এবং যেভাবে আর কি
জামাত আর কি যেভাবে কন্ট্রোল নিচ্ছে, আমি তো মানে পরিষ্কার এই যে দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো, এই দৃশ্য তো 47-এও ছিল। আমি শহীদ বাবু একটা আপনার কথা একটা বলি, আই এম লিস্ট বোদাউট উইথ বাংলাদেশ। বাংলাদেশে যা হচ্ছে হোক, বাংলাদেশের এত ক্ষমতা আছে ভারতবর্ষে ইনক্লুড করে সেখানে ল এন্ড আমি ইনক্লুডের কথা বলছি না, কিন্তু তাহলে কারা এসছে ওখান থেকে, কেন এসছে? এটা গভর্নমেন্ট ইনঅ্যাকশন, গভর্নমেন্ট পলিসি ইজ রেসপন্সিবল, যেটা উনি বলছেন যে জিরো টলারেন্স অন করাপশন, জিরো টলারেন্স অন আর্সন, জিরো টলারেন্স অন ললেসনেস। এটা যদি সরকারের না থাকে তাহলে সে গভর্নেন্স কোথায়? তাহলে আজকে যেই মুহূর্তে একটা লোক ওখানে আরম্ভ করলো, আইবি জানতে পারছে না, সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ পাঠিয়ে দিয়ে তুমি হিন্দু ও মুসলমান হও, আইনকে নেবে না। আজকে আইএসএফ সম্পর্কে বলছেন মমতা ব্যানার্জি তুমি আইনকে হাতে নেবে না। ঠিক, আইএসএফ আন্দোলন করছে, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, ঠিক, কিন্তু মমতা ব্যানার্জিও ঠিক তার জায়গায়, সেটা তিনি মুর্শিদাবাদে ইমপ্লিমেন্ট করছেন না কেন? এর আগে যখন রেল পুরো সম্পত্তি ভেঙে চলে গেল, আপনার মনে আছে? তখন গভর্নমেন্ট ওয়াজ স্লিপিং। যেরকম অভিযোগ আসে গুজরাট রাইটের সময় দি গভর্নমেন্ট ওয়াজ স্লিপিং, বলুন ইয়েস অর নো? তাহলে আপনাকে যদি গভর্নমেন্ট মিনস এ নিউট্রাল এজেন্সি, সর্বশক্তিমান। আমি আমার সন্তানদের আমি পালন করছি, মা কি কখনো পার্টিশন হতে পারে? ওকে, হ্যাঁ হ্যাঁ সুইতা, এই যে কথাটা উনি বললেন 70-30, তা নয়, টানাটানি হচ্ছে 4-5% নিয়ে। অর্থাৎ বিগত যে রেজাল্ট ইলেকশনে, তার থেকে যদি 4-5% ভোট ডিভিয়েশন হয় তাহলে পাওয়ার বদলে যাওয়ার সম্ভাবনা। এই 4-5% মানে মেজরিটি ভোট, এইটা হচ্ছে ইস্যু, এইটার হচ্ছে পাখির চোখ। কিন্তু আমি বারবার বলছি যে এই যে ওয়াকফ নিয়ে যে ঘটনাগুলো হলো, তার রিপারকেশন যে ভারতবর্ষে কি হতে পারে, একটা সরকার যে সংবিধানের হাত দিয়ে শপথ নেওয়া সরকার, যে প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইটটা এনশিওর করার যার দায়িত্ব, সে আর্টিকেল 14 দিয়ে রাইট প্রোটেক্ট করা, হ্যাঁ প্রোটেক্ট করবে, রাদার সুপ্রিম কোর্ট এনশিওর করবে। সো প্রোটেক্ট করার যার দায়িত্ব, সে কি করলেন, একটা ধর্মের এই সম্পত্তি নিয়ে সে নাড়াচাড়া করলেন, বাকি ধর্মগুলো নিয়ে কেন করলেন না? প্রশ্নটা তো এখানে আসবে। এবং এই যে একটা বৈষম্যর একটা কথা প্রশ্ন বারবার উঠবে, এগুলো তো জানা ছিল। এই স্ক্রিপ্টেড, এই স্ক্রিপ্টটা আগে থেকেই তৈরি করা ছিল। ম্যানমেড ফ্লাড হয়ে থাকে, যদি এটা ম্যানমেড আরসন, এবং এই পলিটিক্যাল মেড ভার্সন, দাঙ্গার পিছনে এটা রয়েছে। কিন্তু আবার উল্টো দিকে অ্যাডমিনিস্ট্রেশনের, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ইন্ডালজেন্স কিন্তু এটা এই জায়গাটায় নিয়ে এসছে। তারা যদি প্রথম থেকে জিরো টলারেন্স দিয়ে বলতো যে না, কোনো কিচ্ছু করা যাবে না, তুমি গণতান্ত্রিকভাবে যা খুশি করো, আজকে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই কালীঘাটের মঞ্চ থেকে বললেন, সেই কথাটা যদি টোটো ইমপ্লিমেন্টেড হতো যে তুমি গণতান্ত্রিক উপায়ে যা খুশি করো, তোমার নিশ্চয়ই রাইট আছে। আর এটা তো ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট, এটা শুধু মুসলমান প্রবলেম না, এটা সমগ্র যারা গণতন্ত্র প্রিয়, যারা সংবিধানের প্রতি রক্ষার জন্য যারা নিবেদিত, সবাইকে নিয়ে আসতে হবে। এটা শুধু এই নয়, এটা হিন্দু মুসলমান দাঙ্গা কেন হলো, কেন কনভার্সন হলো? দুঃখজনক হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে সংবিধান কিন্তু অনেকবার আমি সেটা বলছি না, এটা সংবিধান রক্ষা হয়। আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26 ভায়োলেশন হয়েছে, সব মানুষকে নিয়ে এটা আন্দোলন। আজকে মুসলমান প্রপার্টি হচ্ছে, কালকে হিন্দু খ্রিস্টান তাদেরও হতে পারে। যদি সরকার বৈষম্যমূলক হয়, তাহলে সবাইকে নিয়ে আন্দোলন না হয়ে হিন্দু মুসলমান রাইটটা কেন? আজকে দুঃখজনক ব্যাপার হচ্ছে 14 এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। আজকে কনস্টিটিউশন ভায়োলেশন নিয়ে আমাদের আলোচনা, একদম আমরা বলতে পারলাম না। তারপরে না, অ্যামেন্ডমেন্ট তো করতে হয়েছে, ঠিক আছে, আমরা বলছি না যে ইউ হ্যাভ কনসলিডেটেড দি বেসিক্স অফ দি কনস্টিটিউশন। আজকে আমাদের কি বলতে হচ্ছে যে না, কনস্টিটিউশন ভায়োলেট হয়ে যাচ্ছে। তাহলে আজকে বলছে সংবিধান একটা রাজনৈতিক একটা বক্তব্য হিসাবে বলছেন, সবসময় বিরোধীরা যেটা থাকে, যেমন কংগ্রেস এখন, তার আমলে যে কতবার সংবিধান সংশোধিত হয়েছে, আপনি অসুবিধা নেই, সংশোধন তো হবে, সংশোধন তো হবে, প্রয়োজনীয়। কিন্তু তার টেনেটস অফ দি কনস্টিটিউশন, যেটা মূল তার যে স্পিরিট, বেসিক স্ট্রাকচারটা, সেইটাকে যদি আপনি ভায়োলেট করেন, তাহলে তো কনস্টিটিউশন। ওকে, দীপ্তিমান বাবু, একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমি জাস্ট এইটুকুই মানে আপনাদের কাছে আমার একটা জিনিস, যে ভারতবর্ষের মানুষ কাশ্মীর দেখেছে, এই কথাটাকে মাথায় রাখতে হবে। 71 দেখেছে, 47 দেখেছে, প্রথম আপনাকে বলে রাখি। আর দ্বিতীয়ত, যতবার এই জাতীয় ঘটনা ঘটছে,
তাতে ক্ষতিগ্রস্ত যদি ধর্মগতভাবে দেখেন, তাহলে পরে এই তথ্যটা আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি ডেটা দিতে হয় ভারতবর্ষে কতগুলো রায়ট হয়েছে এবং তাতে ক্ষতিগ্রস্তের সংখ্যা কত, কোন সরকারের আমলে হয়েছে, আপনি সেই তালিকাটা বার করুন, দেখবেন কেন এই জায়গাটাতে আজকে প্রশ্নটা আসছে। আর যেখানে আপনারা বলছেন যে আমি আপনাদের সঙ্গে একমত, আচ্ছা বলুন তো পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনটা কি সঠিকভাবে হয়েছে? হয়নি। গণতান্ত্রিক অধিকার মানুষ জানাতে পারেনি তার লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে। বাস্তবিকতাটা এখান থেকে তৈরি হয়েছে। আমার তো মনে হয় নির্বাচনী এজেন্ডাতে ২৫০০ হবে না ১৫০০ হবে সেটা নিয়ে আলোচনা না করে এই নির্বাচনী যৌতুক দেওয়ার পদ্ধতিটাকেই বন্ধ করে দেওয়া হোক। বাস্তবিকতা এই জায়গাটাতে কি কেউ আসতে পারবে? ওটা তো আবার একটা অন্য দিকে সিদ্ধান্ত, মানে যা কিছুই হোক, তবে একটা পয়েন্ট নিয়ে কিন্তু কেউ, মানে আমরা এই দেশ নিয়ে যেটা প্রশ্ন করতে পারি বা বিভিন্ন কনস্টিটিউশন, বাংলাদেশে কনস্টিটিউশনে এরকম প্রভিশনই ছিল না, কিন্তু আপনি এটা কি করে, মানে ভৌগোলিকভাবে তো আপনার সে প্রতিবেশী দেশ, পাকিস্তান প্রতিবেশী দেশ, অনেকেই বলেন এই নিয়ে আলোচনা কিছু নেই। আপনার প্রতিবেশী যদি দুজন এরকম হার্ডকোর মৌলবাদী হয় এবং যার প্রত্যেকেরই 47 সাল থেকে মানে ইন্ট্রুশনের নানা রকম ঘটনা আছে, সেখানে কিভাবে আপনি মৌলিকত্ব রাখবেন, ধর্মনিরপেক্ষতা, এইটা নিয়ে যেমন আমি ভাবছি। আপনি অ্যালাউ করলে আমি একটা সেন্টেন্স বলতে পারি শুধু। দেখুন, শেখ হাসিনার যে রিজিম ছিল সেটা ভারতের পক্ষে কনজেনিয়াল ছিল, সুবিধাজনক ছিল, কিন্তু শেখ হাসিনার যে অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল ভারত তাকে ওয়ার্ন করেনি। তাকে যদি শুদ্ধিকরণ করে চালাতে পারতো, এটা কিন্তু অ্যাজ বিগ, আমি একদম কূটনৈতিকভাবে বলছি, কূটনৈতিকভাবে আপনারা বারবার দেখেন সিআইএ অমুককে ওয়ার্ন করেছে, কেজিবি ওয়ার্ন করেছে, ইন্দিরা গান্ধীকে এই খবর পাঠিয়েছে, অমুককে এই খবর পাঠিয়েছে। শেখ হাসিনাকে কি ভারতবর্ষের বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা কানে দিতে পারতো না যে দেখো তুমি ওইভাবে নির্বাচন করছো, আস্তে আস্তে জনমানস তোমার বিরুদ্ধে এইভাবে খেপে যাচ্ছে এবং তারপরে তুমি সামলাতে পারবে না?